ওকে। তোমরা দেখতে পাচ্ছ ধ্বনির পরিবর্তন। ধ্বনির পরিবর্তন হচ্ছে আসলে আমাদের সাউন্ড আছে, সাউন্ডের পরিবর্তন, কিন্তু অর্থের পরিবর্তন নয়। আমরা বিষয়টাকে একটু ভালোভাবে দেখার চেষ্টা করব। আমি ধরি, যদি তোমাদেরকে উদাহরণস্বরূপ বলি এরকম, যে আমরা, ধরো আমরা যারা হচ্ছে এখনকার জেনারেশন আছি, তারা স্কুলকে স্কুল বলি, বাট দেখবা তোমাদের মধ্যে অনেক মুরব্বীরা বলবে স্কুলকে বলে কি জানো, স্কুল, বা অনেকে স্কুল। ঠিক আছে, এরকম আছে না, স্কুল বলে, স্কুল বলে। হ্যাঁ, এরপরে হচ্ছে সত্যকে তারা বলে সত্য। এইরকম আমরা হচ্ছে রিক্সাকে অনেকে রিস্কা বলে, আছে না? তো এই যে মানুষের একটা, দেখো আমরা যদি বলি রিস্কা এবং রিক্সা, আসলে কিন্তু একই জিনিসকে বোঝাবে, তাই না? একই জিনিসকে বোঝাবে, বাট আমাদের হচ্ছে মুখ থেকে যে উচ্চারিত আওয়াজটা বা সাউন্ডটা, ধ্বনিটা, ধ্বনিটা থাকবে হচ্ছে ভিন্ন, বাট আমাদের উচ্চারণটা একই থাকবে। মানে একই জিনিস বোঝাবে, বাট উচ্চারণটা ভিন্ন থাকবে। এই যে একই জিনিসকে উদ্দেশ্য করে আহ, উচ্চারণটা ভিন্ন হয়ে থাকে, আসলে সেটাই হচ্ছে ধ্বনির পরিবর্তনের কারণে হয়ে থাকে। পরীক্ষায় কিভাবে প্রশ্ন আসতে পারে, আমি যদি সেটি একটু তোমাদের দেখানোর চেষ্টা করি। দেখো, এইভাবে প্রশ্ন আসতে পারে, উপরে দেওয়া আছে দেখো, দুটি সমবর্ণের একটির পরিবর্তনকে কি বলা হয়? কি বলে? দুটি বিষম সমবর্ণের ভবন। একটির পরিবর্তনকে কি বলা হয়? কেউ বিষমী ভবন। কেউ কিছু বলছো? কে বলছে বিষয় বপন? জান্নাতি। ওকে, ধন্যবাদ। আচ্ছা, এরপরে ধরো এভাবে প্রশ্ন আসতে পারে, পর্তুগিজ, এই যে আনারস বাংলায় হয়েছে আনাস, আনান্স নাকি? এটা বাংলায় হয়েছে কি আনারস। এটি একটি সাউন্ড পরিবর্তনের মাধ্যমে হয়েছে। তো এটি হচ্ছে কোন ধরনের পরিবর্তনের মাধ্যমে হতে পারে? হ্যাঁ, এখানে হচ্ছে ধ্বনি সাদৃশ্যগত, এটা ইম্পর্টেন্ট না, বাট আমরা এখন এটা বোঝানোর জন্য এখানে দিলাম তোমাদেরকে। তুলতুলাকে বলে লুতলুতা। এটি কোন ধরনের ধ্বনি পরিবর্তন? হ্যাঁ, আসলে এই ধরনের আর কি প্রশ্নগুলো আসবে। তো সেটা আমরা একটু just চেষ্টা করবো বোঝার, এবং তোমাদেরকে আসলে কিভাবে প্রশ্ন আসে প্রথমে এগুলো এগুলো ধারণা দেওয়ার চেষ্টা করছি। ধর্ণা, অনেকে বলে কি ধর্ণা, বলে না আমি ওর কাছে ধর্ণা দেওয়ার কোনো প্রয়োজন নাই, বা ধর্ণা। এটাকে কি বলা হয়? মুখাপেক্ষী হওয়া, আমরা যেটাকে বুঝি যে কারো উপর নির্ভর করা, এটাকে আসলে কি বলে? ধর্ণা বলে। বা এটাকে আহ ধ্বনি পরিবর্তন হয় যখন এটি আঞ্চলিকতায় পরিণত হয়, তখন এটিকে আসলে বলা হয় ধন্না। এই যে স্কুলকে বলে স্কুল, এই যে একটা ই আসছে, হ্যাঁ, গৃতি বল প্রীতি, এই যে প্রীতি বলে ফিরিতি। এই যে এই ধরনের যে পরিবর্তন গুলো, আসলে এগুলোই হচ্ছে কি ধ্বনি পরিবর্তন। মনে রাখতে হবে অর্থের পরিবর্তন নয়। হ্যাঁ, ধ্বনির পরিবর্তন, কিন্তু অর্থের পরিবর্তন নয়। অর্থাৎ অর্থটা, উদ্দেশ্য যেটা কি করবে আসলে ওটাই বুঝাবে, ওই উদ্দেশ্যটা আসলে কি থাকবে। ঠিক আছে, তা আমরা চলে আসি এখানে। ধ্বনি পরিবর্তনটা আসলে কি জিনিস, যে তোমরা দেখতে পাচ্ছ এখানে বলা হয়েছে। আমি একটু বড় করে দেই সবার জন্য, যাতে দেখতে সুবিধা হয়। এখানে আমরা একটু ডিটেলস বোঝানোর চেষ্টা করেছি, যদিও সবগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট না, যেগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট জাস্ট ওগুলোই আমরা দেখবো। দেখো, এই যে ধ্বনির পরিবর্তনটা কি তাহলে, উচ্চারণের সময় সহজিকীকরণের প্রবণতায় শব্দের মূল ধ্বনির যে সব পরিবর্তন ঘটে। এটা কিরকম হতে পারে? জিভের আলসামি, এই যে জিভের আলসামি, আমরা অনেক অসতর্কতাবশত হয়, অসাবধানতা, অনিচ্ছা, হ্যাঁ, আমরা একেবারে অনেকে সংক্ষেপ করতে গিয়ে হচ্ছে এভাবে বলে ফেলি। হুম। এই যে রিক্সা থেকে রিস্কা আসলো শব্দটা, এটা তো আসলে ধরো এইভাবে মানুষের অসতর্কতা বশতই তো আসছে, একঘেয়েমিতার কারণে। যেমন আমরা বলে থাকি সত্যকে সত্যি, স্কুলকে স্কুল, কপাটকে কবাট, ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, ওকে। তো এখানে দেখো ধ্বনি পরিবর্তন যে নিয়মাবলী, এগুলোর মধ্যে আমরা যেটি ইম্পর্টেন্ট, এই স্বরাগম, এটি হচ্ছে ইম্পর্টেন্ট।
দেখো এই যে স্বর আগম, স্বর মানে তো আমরা জানি স্বর কোনগুলো, এবং আগম, স্বরের আগমন ঘটলে অর্থাৎ যে ধ্বনি পরিবর্তন হয় সেটা হচ্ছে কি স্বর আগম। কিভাবে দেখো, এখানে বলা আছে উচ্চারণের সুবিধা বা অন্য কোনো কারণে শব্দের আদি অর্থাৎ শব্দের শুরুতে, মধ্য, শব্দের মাঝখানে, অন্ত, এটা অন্ত হবে এইভাবে আসলে ভেঙে এইভাবে হয়ে গেছে ফোন, স্বরধ্বনির আগমন ঘটে। অর্থাৎ যদি শব্দের শুরুতে মাঝখানে শেষের দিকে যদি স্বরধ্বনি আসে সেটাকে বলা হয় কি স্বর আগম, স্বরের আগমন। বুঝতে পারছো? জি। তো এটা তিন ভাবে হতে পারে। ওই যে বলা হয়েছে শুরুতে অর্থাৎ আদি, মধ্য, অন্ত, শুরুতে মাঝখানে এবং শেষে আসতে পারে। যদি শুরুতে আসে সেটির নাম হচ্ছে আদি স্বরাগ। আবার যদি মাঝখানে আসে এটাকে বলা হয় মধ্য স্বরাগম বলা যায়। এর অপর নাম হচ্ছে বিপ্রকর্ষ। পরীক্ষায় মধ্য স্বরাগম থাকে না, অনেক সময় বিপ্রকর্ষ থাকে বা স্বরভক্তি। এবং শেষে যদি থাকে এই যে স্বরবর্ণের আগমনটা, তাহলে সেটাকে বলা হয় অন্ত। আমরা জানি অন্ত মানে শেষ, সো অন্ত স্বরাগম এটা হবে। এখন আমরা দেখি আদি স্বরাগম কিভাবে হতে পারে। আদি স্বরাগম দিয়ে কিভাবে হতে পারে, দেখো আদি স্বরাগম উচ্চারণের সুবিধার জন্য কোনো কারণে শব্দের আদিতে স্বরধ্বনি আসলে, কিসের কারণে? শব্দের আদিতে উচ্চারণের সুবিধার জন্য। এত কিছু আমাদের দরকার নাই, আমরা সংক্ষেপ করে দিলাম শব্দের আদিতে স্বরধ্বনি আসলে। দেখো কি আসছে, স্পৃহা থেকে আস্পৃহা। ওই যে আমরা বলি না স্পর্ধা থেকে, ওই যে আছে এটা, এই দেখো এই যে স্পর্ধা থেকে বলে আস্পর্ধা, ওর এত বড় আস্পর্ধা, ও আমাকে এই কথা বললো, আছে না এরকম? এই যে স্ত্রী থেকে স্ত্রী, এই যে শুরুতে ই আসছে, শুরুতে আ আসছে, আসছে না? এবং ওই যে স্কুলটা বানানো যে এরকম ছিল, এই দেখো তোমরা এই যে স্কুলটা স্কুল, এই যে অতিরিক্ত শুরুর দিকে কি আসছে, স্বর আসছে, আসছে না? এবং স্টেশনের শুরুতে ই আসছে, স্টেশন। এটি তোমাদেরকে আমি এইভাবে দেখিয়ে দেই এখান দ্বারা, আহ, চিহ্ন দ্বারা, এই যে এইভাবে হয়। হুম। এরপরে আস্তাবল, স্তাবল থেকে আস্তাবল, স্পর্ধা থেকে আস্পর্ধা, স্ত্রী থেকে স্ত্রী, এই যে আদি স্বরাগম, এটা অনেক ইম্পর্টেন্ট। এখন তোমার অপশনে যদি থাকে আদি স্বরাগম, মধ্য স্বরাগম, অন্ত স্বরাগম, এরা না থেকে যদি শুধু এটা থাকে যে স্বরাগম নাকি হচ্ছে অপিনিহিতি, অসমীকরণ, স্বরসঙ্গতি, তাহলে কি দাগাবা তুমি? স্বরাগম। যদি প্রকারের মধ্য থেকে না আসে, তা এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা পড়তে হবে, এই স্কুলটা স্কুল কিভাবে হলো। তাহলে শুরুতে আ আসছে, মানে সরি স্বর আসছে। এরপরে দেখো কোনটা, এই যে মদ্য, মাঝখানে স্বর আসছে। দেখো কিভাবে, মাঝখানে যদি স্বর আসে, সুবিধা হলো সংযুক্ত ব্যঞ্জন ধ্বনির মাঝখানে, সংযুক্ত ব্যঞ্জন ধ্বনির মাঝখানে যদি আসে, দেখো এটাকে বলা হয় মধ্য স্বরাগম। কিভাবে দেখো, এই যে দেখো স্বপ্ন থেকে আসছে কি স্বপন, কি আসছে স, ওখানে আছে মনে হয়। অয়ের উচ্চারণ আছে। রত্ন থেকে রতন, তন, অয়ের মতো উচ্চারণ আসছে। এ পাতে বার এটা করলে বিদ্যুৎ। কি কথা? এই বলো, কেউ কিছু বলতেছো? কথা বলেন। না ভাই। ওকে, আমরা এই যে বললাম যে মাঝখানে যে স্বরধ্বনি আসবে, মাঝখানে স্বরধ্বনি আসবে ব্যঞ্জন ধ্বনি, তা সেটা কি কি? এই যে দেখো প্রথমে আমরা একটা দেখেছি অ দিয়ে, দেখাইছি অ দিয়ে। মর্ম থেকে মরম, স্বপ্ন থেকে স্বপন, এরপরে রত্ন থেকে রতন, দর্শন থেকে দর্শন। এই যে একটা অ এর মতো উচ্চারণ আসে না, জন্ম থেকে জনম, এই যে অ জন, এরকম যে উচ্চারণ আসছে,
সেটা এই যে জন্ম থেকে জনম, এটা ইম্পর্টেন্ট। এভাবে উদাহরণ আসতে পারে আর কি। এই যে এই জিনিসটা অনেক ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি এটা তোমাদের মার্ক করে দিলাম। ওকে, এরপরে দেখো ই দিয়ে আসছে 30 থেকে 30। এই যে এটাকে যদি আমরা ভাঙি কি আসে? এই যে ত রসই র রসই আসছে, এই যে 30 থেকে 30, এই যে ই আসছে পিরিতি থেকে পিরিতি, পিরিতি। স্নান থেকে সিনান। ঠিক আছে? কোথায় আসছে? এই যে আসছে। তো এইভাবে হচ্ছে মধ্য স্বরাগম ঘটে। এরপরে উ দিয়ে আসতে পারে মুক্তা থেকে মুকুতা, শুক্রবার থেকে শুকুরবার। এই হচ্ছে আমাদের মধ্য স্বরাগম। এরপরে আমরা চলে যাব অন্ত স্বরাগমে। দেখো অন্ত স্বরাগমটা কিভাবে হয়। অন্ত স্বরাগম তার মানে কোথায় আগমন ঘটবে? স্বরের শেষে, তাই না? কোনো কোনো সময় শব্দের শেষে অতিরিক্ত স্বরধ্বনি আসে, এইরূপ স্বরাগমকে অন্ত স্বরাগম বলে। যেমন দিশ থেকে দিশা। হ্যাঁ, এটা হচ্ছে মেইনলি, বাট এটা কি পরিবর্তন হয়, দিশা হয়ে গেছে। হ্যাঁ, দুষ্ট থেকে দুষ্টু। পোকত থেকে পোক্ত, সত্য থেকে সত্যি। এই যে এখন তোমার প্রশ্ন থাকতে, ভাই ভাই এটা কিভাবে আসে? এই দেখো সত্য, এটা সত্য, এই যে সত্যি। এখন দেখো এই যে এখানে সত্য আছে, সত জফলা। এই যে রস্বইকারটা আসে, আসলে রস্বইকারটা কোথায়? এটা হচ্ছে সত জফলা রস্বই। মেনলি রস্বইটা হচ্ছে কোথায়? শেষের দিকে, ঠিক না? এই যে বেঞ্চি, এটা কিরকম ছিল? বেঞ্চ, এরপর শেষের দিকে হচ্ছে রস্বইটা, বেঞ্চই। বুঝতে পারছো? দিশা, এটা ঠিক আছে। এই দেখো আটা কোথায়, কারটা কোথায় আসছে? শেষে আসছে। দুষ্ট, এই যে দুষ্টু, কোথায় আসছে? শেষে আসছে। পোখত, পোখতো, উচ্চারণটা অর্থাৎ এখানে যে সাউন্ডটা আসে, এটা কোথায় আসে? সাউন্ডটা যদি শেষে আসে, সেটা অন্তঃস্বরাগম। কিসের সাউন্ড? স্বরের সাউন্ড। স্বর যদি আসে, সেটা হবে কি? এই স্বরাগম। বাট স্বরটা যদি শেষে আসে, তাহলে অন্তঃস্বরাগম, মাঝখানে আসলে মধ্য স্বরাগম, আর শুরুতে আসলে আদি স্বরাগম। বুঝতে পারছো? জি। এরপরে এই যে দেখো অসমীকরণ। অসমীকরণ, সরি, বাদ পড়ে গেছে। অপিনিহিতি। অপিনিহিতি পরের ইকার অথবা উকার আগে উচ্চারিত হলে, অথবা যুক্ত ব্যঞ্জন ধ্বনির আগে ইকার বা উকার উচ্চারিত হলে তাকে অপিনিহিতি বলো। এই দেখো এই যে এখানে কিন্তু অতিরিক্ত আসে নাই। বুঝতে পারছো? তুমি এটার সাথে ওই যে স্বরাগম কিন্তু গুলিয়ে ফেলো না। বুঝতে পারছো? এখানে একটা জিনিস বোঝার আছে তো। এখানে কিন্তু অতিরিক্ত আসছে, অতিরিক্ত আসছে। দেখো স্কুল থেকে স্কুল, স্পর্ধা থেকে স্পর্ধা অতিরিক্ত আসছে। আর এখানে এরপরে আমরা মাঝখানে যদি এটা দেখি, মধ্য স্বরাগমের দেখো এই যে জন্ম থেকে জনম, অতিরিক্ত আসছে। কিন্তু এই যে সমীকরণ অপিনিহিতি, এর জায়গায় কি বলছে? আগে উচ্চারিত হয়। দেখো আজি। এই যে আমরা বললাম একটু আগে তোমাদের বললাম যে এটা, এই জটা কোথায়? এই রশ্মিটা কোথায় বলো তো? এই যে আজি রশ্মিটা কোথায়? শুরুতে না মাঝখানে না শেষে বলো তো? মেনলি, শেষে। মেনলি এটা শেষে। হচ্ছে শেষে। কি রকম উচ্চারণ? এটা শেষে থাকলে কি হবে? আজ ই, ঠিক না? ওই রকম না? আজ ই, অর্থাৎ ইটা থাকবে শেষে। এই শেষের ইকার অথবা শেষের আহ উকার, শেষে না আর কি, পরে, এটা যদি আগে হয়ে যায় তখন হবে অপিনিহিতি। অপিনিহিতি।
বুঝতে পারছো? এই যে সাধু, জি। সাধ উ, ঠিক না? এই যে রসুকাটা কোথায় থাকবে? শেষে। সাধ উ। তা এটা যদি আগে আইসা পরে উটা, তাহলে কি হয়ে যায়? সা উদ। এই যে দেখো, এই ধটা আসবে আগে মেনলি, আর উটা থাকবে পরে, কিন্তু ধটা হয়ে গেছে শেষে, উটা হচ্ছে রসৌটা আগে। রাখিয়া, রাইখা। এই যে খয়ের উপরে যে রসইকারটা আছে, এটা আছে মূলত রা খ ইয়া, কিন্তু আটা হয়ে গেছে আগে হয়ে আসছে, তাই না? রাইখা। বাক্য, বাক্য, এটা অনেক অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে? তোমাদের যেগুলো হচ্ছে ইম্পর্টেন্ট, আমি উদাহরণগুলো তোমাদেরকে মার্ক করে দিচ্ছি, কারণ উদাহরণগুলোই আসে তোমাদের পরীক্ষায় আসবে। কোনটি অপরিহিতের উদাহরণ? অথবা লেখা থাকতে পারে যে আজি থেকে আইজ, এটি কোন ধরনের ধ্বনি পরিবর্তন? হুম। এগুলা অনেক ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট। আশা করি তোমাদের অনেক কাজে লাগবে এগুলো। এরপর অসমীকরণ। অসমীকরণ, দেখো, সমান সমানটাকে অসমীকরণ মানে কি আমরা জানি। অসমীকরণ মানে কি? সমান ছিল বা এটাকে অসমান করে দেওয়া, তাই না? এই যে তোমরা গণিতে, বীজগণিতে পড়লা না, সরল সমীকরণ। তো এই সমীকরণটাকে, সমানকরণটাকে যখন তুমি অসমান করে দিবা, তখনই হচ্ছে এটা অসমীকরণ। দেখো, একই শব্দের পুনরাবৃত্তি দূর করার জন্য মাঝখানে যখন স্বরধ্বনি যুক্ত হয়, দেখো, এই যে পট পট, দুইটাই তো সমান, ঠিক না? এটাকে তুমি সমানটাকে বানায় দিলা কি অসমান করে? পটাপট। এর সাথে একটা আ যুক্ত করে দিলা, অর্থাৎ স্বরধ্বনি যুক্ত করে দিলা। এই যে স্বরধ্বনি আনলা, পট পট আনিস তো পটাপট। এই যে গল্প, এটা এতগুলো আসছে কেন? গল্পটা বেশি আছে। গপা গপ হবে এটা, এই যে গল্পটা কি আসবে? গপা গপ, গপ। গপা গপ। এরপর দেখো, ধপ ধপ, মানে ধল ধপ। ধল আসছে কেন এটা? ভাইয়া এখানে ভুল আছে তো লেখাতে। উপরটা আগে পাল্টে গেছে, বুঝছো? আচ্ছা, এই উদাহরণ এটা বাদ দেই, তোমাদের পেস লেগে যাবে, এই সহজে আসবে। গল্পটাও ভুল আছে। এটা আবার ছিল ট, এটা হয়ে গেছে। কি বলে এত দ্রুত টাইম? এই দেখো, টপ টপ, এটা হয়ে গেছে কি? টপা টপ। টপ। এই যে সমানটাকে অসমান করে দিল একটা মানে স্বরধ্বনি এসে, এটা হচ্ছে অসমীকরণ। বুঝতে পারছো? এটাও খুব ইম্পর্টেন্ট, এটাও তোমরা আরো দেখবা। আর এখান থেকে আশা করি তোমাদের বোঝা হয়ে যাবে, আরেকবার যদি তোমরা পড়ো তাও তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। এরপরে দেখো, স্বর সংগতি একটি স্বরধ্বনির প্রভাবে। আচ্ছা, এখানে এরকম হবে, একটি স্বরধ্বনির প্রভাবে, একটি স্বরধ্বনির প্রভাবে শব্দে অপর স্বরের পরিবর্তন হলে। একটি স্বরধ্বনির প্রভাবে অপর স্বরধ্বনির পরিবর্তন ঘটলে তাকে বলা হয় স্বরসঙ্গতি। এটা হচ্ছে পাঁচ প্রকার হতে পারে: প্রগত, পরাগত, মধ্যগত, আর অনন্য। এরপর হচ্ছে চলিত ভাষায়, এখানে তোমার মেইনলি এগুলো কিছুই দরকার নাই। স্বর, এটা তুমি হচ্ছে স্বরসঙ্গতি, এই স্বরসঙ্গতিটা তুমি চলিতটা দেখো, কোনটা চলিতটা, এখানে এই চলিত, এই যে এটা।
এটাও না রেখে রাখা যায়। আচ্ছা দেখো, একটি ধ্বনির প্রভাবে অন্য একটি ধ্বনির যে পরিবর্তন ঘটে প্রগত শব্দের আদি স্তর অনুযায়ী অন্তঃস্তর পরিবর্তন হলে তাকে স্বরসঙ্গতি বলে। শিকা থেকে শিকে, নৌকা থেকে নৌকে, মিথ্যা থেকে মিথে, এখানে এটাই তোমার ইম্পর্টেন্ট বেশি, চলিত ভাষায় স্বরসঙ্গীত। ইচ্ছা থেকে ইচ্ছে, অর্থাৎ তোমার উদাহরণে দেওয়া থাকবে যখন দেখবা সাধু আর চলিতর মধ্যে একটা পার্থক্যর মতো দেখা যায়, তখনই তোমরা সেটাকে ধরে নিবা হচ্ছে স্বরসঙ্গতি। সেটা কি? স্বর স্বরসঙ্গত। সঙ্গতি। এইভাবে হচ্ছে চলিতটা। মিঠা থেকে মিঠে, এটা আসে বারবার পরীক্ষায়। চুলা থেকে চুলো, এই চলিত ভাষা যে স্বরসঙ্গতি, এখানে চলিতটা আসবে না তোমার পরীক্ষায়, আসবে শুধু কোনটি স্বরসঙ্গতির উদাহরণ। এরকম আসবে যে ইচ্ছা ইচ্ছে, মিঠা মিঠে, এই ধরনের উদাহরণ দেখবা, তাহলে সেটাকে স্বরসঙ্গতি হিসাবে দেখাবা। এরপর হচ্ছে সংপ্রকর্ষ। সম্প্রকর্ষর উদাহরণের হচ্ছে দ্রুত উচ্চারণের ফলে শব্দের আদি অন্ত মধ্যবর্তী কোনো স্বরধ্বনি লোপ ফেলে। তাহলে আমরা দেখেছিলাম যখন স্বরাগম আসছে, স্বরাগম, স্বরাগমের সময় কি হয়েছে, অর্থাৎ স্বরাগমের বিপরীতে এটা, হ্যাঁ, স্বরাগমের সময় কি আসছে, স্বরধ্বনি আসছে। আর এই সম্প্রকর্ষের সময় স্বরধ্বনি চলে যাবে। এই যে আমরা একবার শুরুতে বললাম না, স্বরাগম, আদি স্বরাগম, অন্ত স্বরাগম, মধ্য স্বরাগম, কিন্তু এই যে এটা সম্প্রকর্ষ বা স্বরলোপ, এর ক্ষেত্রে হচ্ছে স্বরগুলো লোপ পাবে বা স্বর হচ্ছে চলে যাবে। এখানে স্বরলোপ না থেকে তোমার সম্প্রকর্ষ থাকতে পারে, এটা মনে রাখতে হবে যে সম্প্রকর্ষ এবং স্বরলোপ উভয়ই হচ্ছে একই জিনিস। দ্রুত উচ্চারণের কারণে বা জন্য, দ্রুত উচ্চারণের ফলে শব্দের আদি অন্ত মধ্যবর্তী কোনো স্বরধ্বনি লোপ পেলে তাকে সম্প্রকর্ষ বা স্বরলোপ বলে। দেখো, স্বরধ্বনি লোপ পেয়েছে, দেখো আলাবু থেকে লাবু, এরপরে লাবু থেকে আসছে লাউ, অর্থাৎ সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত হয়ে গেছে। বসতি থেকে বস্তি, বসতি, আমরা এটাকে বসতি উচ্চারণ করি, এটা হয়ে গেছে কি বস্তি। এরপর দেখো জানালা থেকে জানলা, যখনই দেখবা স্বরধ্বনি সংক্ষেপ হয়ে গেছে, তখনই হচ্ছে এটি স্বরলোপের উদাহরণ। এটি কিসের উদাহরণ? স্বরলোপ বা সম্প্রকর্ষের উদাহরণ। ওই যে বললাম ওখানে স্বরাগম যেরকম আসছে আদি স্বরাগম, আর এখানে হতে পারে আদি স্বরলোপ। যদি শুরুতে স্বরলোপ হয় তাহলে আদি স্বরলোপ, আর যদি মাঝখানে স্বরটা লোপ হয় তাহলে মধ্য স্বরলোপ, আর যদি শেষে স্বরটা লোপ হয় তাহলে অন্ত স্বরলোপ। এখানে দেখো আদি স্বরলোপটা কিভাবে হতে পারে। শব্দের আদি থেকে স্বর লোপ পেলে তাকে আদি স্বরলোপ বলে। যেমন উদ্ধার থেকে উধার। তাহলে এই যে আমার হচ্ছে উটা আসছে, এটা চলে গেছে। এরপরে ধার, এখান থেকে এই যে প্রথমে যে উদাহরণগুলো দেখালাম, উদ্ধার থেকে উধার, এরপরে হচ্ছে ধার। এই যে আমরা অনেকে ধার করে, এটাকে উদ্ধার বলে। কেউ কি জানো এটা কারো আঞ্চলিক ভাষায় এটা আছে? কারো কাছ থেকে কিছু ধার করলে সেটা কিছু উদ্ধার বলে, তোমরা জানো? জি ভাইয়া। উদ্ধার কয় যে আমি ওর কাছ থেকে এত টাকা উদ্ধার আনছি, বল না? জি। এই যে সেটা আসলে এই যে প্রথমে ছিল উদ্ধার, মেইনটা ছিল এই, পরবর্তীতে উদ্ধার আসছে।
সেখান থেকে আসলে এখন আমরা ধার হিসেবে ব্যবহার করি, ঠিক না? কিন্তু দেখো এখানে মজার বিষয় হচ্ছে অন্য অন্য গুলোর ক্ষেত্রে যখন পরিবর্তন হয় তখন আমরা সেই পরিবর্তিত রূপটাকে ব্যবহার করি না, আমরা মেইনটাকেই ব্যবহার করি। জানলা কিন্তু আমরা জানালা ব্যবহার করি। যেমন এখানে হচ্ছে কি দেখো, এই যে চুলো, চুলা থেকে চুলো, আমরা কিন্তু মেইনটাকে চুলাই বলি, তাই না? কিন্তু মেইনটা কি বলি, কিন্তু এখানে হচ্ছে পরিবর্তিত রূপটা কি ব্যবহার করা হয় দেখো। আমরা উদ্ধার আর এখন বলি না, আমরা ধারটা কি বলি, অর্থাৎ পরিবর্তিত রূপটা কি বলি, তাই না? এই যে আমরা মেইনলি ছিল এটা অলাভু থেকে পরিবর্তিত হয়ে হয়ে গেছে লাউ। তা আমরা কিন্তু এই লাউটা কি বলি, অর্থাৎ পরিবর্তিত রূপটা কি বলি? এ তাহলে কি হবে, শুরুর দিকের যে স্বরটা সেটা পরিবর্তন হয়, আবার হচ্ছে সংক্ষেপ হয়ে যাবে, সেটা হচ্ছে সরলোপ। এই যে শুরুটা হয় একবার সংক্ষেপ হয়ে গেছে। মধ্য সরলোপ, সুবর্ণ, সুবর্ণ থেকে আসছে স্বর্ণ। এই যে স এর পরে উ আছে, উ, স, উ, এরপর হচ্ছে বর্ণ। সুবর্ণ থেকে হয়ে গেছে স্বর্ণ, এটা শব্দের মধ্য থেকে স্বর লোপ পেলে সেটা হচ্ছে মধ্য স্বরলোপ। আমি তোমাদেরকে পিডিএফ দিয়ে দেব। অন্ত স্বরলোপ, শব্দের শেষ থেকে স্বরলোপ পেলে তাকে অন্ত স্বরলোপ বলে। যেমন বন্যা থেকে আসছে কি, বান। চারি থেকে, এই দেখো এগুলো খুব ইজি, শেষে চার ই, এটা হয়ে গেছে কি চার। চাকা, এটা হয়ে গেছে চাক। এটা কোন চাকা বলো তো, ওই যে ঢিলা চাকা। বলো ও আমাকে চাকা মারছে কেন। আশা থেকে আশ, আজি থেকে আজ। একেবারে যখন তোমার অন্তঃস্বরগমটা যখন উল্টা হয়ে যাবে তখনই এরকম হবে। দেখো আমরা কিন্তু অন্তঃস্বরগমটা পেয়েছি আজ থেকে আজি, আইজ, এইভাবে আমরা পেয়েছিলাম সেখানে। সেটা উল্টোটাই হচ্ছে